ওয়ালাইকুম আসসালাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও? আজ তোমাদের এক ঢাবিয়ান ভাইয়ের সাথে আজকে একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য কি কি বিষয় করতে হবে সেই বিষয় নিয়ে একদম একটা বিস্তারিত গাইডলাইন এবং রোডম্যাপ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে এই প্রশ্নের উত্তরটা তোমরা সবাই দিতে পারবা, কারো উত্তর না নেই যে না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই না, এই উত্তর কেউ দিবে না। কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া নিয়ে তোমাদের একটা অনেক বড় বাস্তবতা ফেস করতে হবে। তো সেই বাস্তবতাটা আসলে কি সেটা জানার জন্য আমরা একটু ঢাকা বিশ্ববিদ্যালয় প্যাটার্নের কিছু প্রশ্ন আজকে সলভ করব এবং একই সাথে সেই প্রশ্ন সলভ করতে করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিটা তোমার ঠিক কিভাবে স্টার্ট করতে হবে সেটা নিয়েও আমরা আলোচনা করব। তো সবাই খুব দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাও এবং শেয়ার করে দাও ক্লাসটা সেই সব বন্ধুদের কাছে যে বন্ধুরা এই প্রশ্নের উত্তরটা দিতে চায়। কোন প্রশ্নটাই যে আমার হাতের সামনে দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও? যদি উত্তরটা হ্যাঁ হয়ে থাকে তাহলে তাহলে তার ঠিক কী করতে হবে সেটা জানানোর জন্যই আজকে আসা। জাস্ট তোমাদের প্রথম 5টা মিনিট তোমাদের কাছে একটাই কাজ, একদম ক্লাসটা যত বেশি পারো শেয়ার করো, ফ্রেন্ডদের কাছে জানিয়ে দাও এবং তারপরে সবার উত্তর আমি দেখতে চাই। সবার উত্তর আমি দেখতে চাই। ক্লাসে এখনও বাচ্চা কাচ্চা কোথায়, আরও কোথায় সবাই চলে আসো ঝটপট। যারা হবু ঢাবিয়ান বা নব্য ঢাবিয়ান হওয়ার স্বপ্ন দেখতেছো তাদেরকে নিয়ে আমরা আমাদের আলোচনা আজকে করব, ঠিক আছে? তাহলে সবাই খুব দ্রুত ক্লাসটাতে জয়েন করলে আমি আমার আলোচনা শুরু করে দেই। পেতে চাই, হ্যাঁ আচ্ছা, রাইয়ান বলছে চান্স পেতে চাই। আর কে কে আছো? তামান্না অনেক দিন পর। ওই এইচএসসি 25 ব্যাচের বাচ্চারা একদম তোমাদের পরীক্ষা শেষের কাতারে চলে এসেছে। এখন সেই হট টাইম, যেই টাইমে এই প্রশ্নের উত্তর দেওয়া, এই প্রশ্নের উত্তরটা নিজের মনের মধ্যে ধারণ করা দরকার যে আসলেই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও কিনা। তো এখন আর কথা না বাড়াই, যারা চলে এসেছো, যারা নতুন করে আসছো, সবাই আজকে এই প্রশ্নটার উত্তরটাকে আমরা সঠিকভাবে জানার চেষ্টা করব। খুবই সিম্পল কথা, এলোমেলো কোনো বড় কোনো স্বপ্ন দেখানো না, একদম প্র্যাকটিক্যাল কথা হবে আজকের ক্লাসে, যেখানে আমি সত্যিকারের পথটা দেখাবো, যেই পথটা নিয়ে আলোচনা করব যে কিভাবে তুমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে স্বপ্ন দেখো, এই যে ঢাবিয়ান ভাইয়ারা তোমাদের সামনে রোজ আসছে, কোনো দিন আমি, কোনো দিন তোমাদের মহসিন স্যার, কোনো দিন তোমাদের সুফিয়ান স্যার, সবাই এই যে একটা লগো সামনে দেখছো, এই লগোটাকে ধারণ করে নিজেদের পরিচয়ের সাথে। আরও বেশি করে আমার সাথে তোমরা রিলেট করতে পারবা কেন? তোমাদের সুফিয়ান ভাই, মহসিন স্যার কি বলো দেখি, তারা আগে অনেক বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোচিং করাচ্ছে, বাট রিসেন্ট টাইমে আমি এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এখনও ভাইয়ের পড়াশোনা শেষ হয়নি। তো একদম আমার সাথে খুব রিলেট করতে পারবা এবং তোমাদের সাথে রিলেট করে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিয়ে গল্প হবে। অনেক তো মোটিভেশন দেখাইলাম। তো আজকের ক্লাসে আমি এবারে তোমাদেরকে নিয়ে একটা কাজ করব। সেই কাজটা কি বলো দেখি? সেই কাজটা হচ্ছে তোমাদেরকে একটু ডিমোটিভেট করব। কেন? কারণ আছে। তোমরা সবাই জানো আরে ঢাকা বিশ্ববিদ্যালয় তো সহজ, একটু খালি ক্লাসে আসলেই চান্স পাওয়া যায়, এই ধরনের মেন্টালিটি যাদের মধ্যে আছে, যারা অনেকেই আছো যারা এডুকেশনকে প্রথমবার দেখছো, এভাবে ডিপলি পড়াশোনার সাথে পরিচয় না, যেখানে সেখানে তোমরা প্রিপারেশন নাও, নেওয়ার পরে মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয় তো সহজ, বাট যখন অ্যাডমিশনের প্রশ্নটা হাতে দেখো তখন তোমার মাথায় আকাশ ভেঙে পড়ে যে এই ধরনের প্রশ্ন তো আমি জীবনে পড়িনি, তাহলে এটা কই থেকে আসলো? বইয়ের বাইরে থেকে? হ্যাঁ, প্রথম আজকে ভাইয়ার কাছে যে লিসন শিখবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু বই থেকে প্রশ্ন হয় না। আবারও বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু তোমাদের পাঠ্য বই থেকে প্রশ্ন হবে না, কিছু প্রশ্ন আসবে, বাট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস নির্ধারিত না। এই চরম সত্যটা মাথায় গেঁথে ফেলো। তো আজকে চলো এই যে তোমাদের একটু ডিমোটিভেট করি, এই বেশ কিছু প্রশ্ন পাওয়ার পর তোমাদের এই অবস্থা হবে, মাথাটা একদম দুম করে টেবিলে মারার ইচ্ছা হবে যে এই রে আল্লাহ, আমি তো এগুলো সব পড়েছি, কয়েকদিন আগে আমি বাংলা সাহিত্যে এইচএসসি পরীক্ষা দিয়ে আসলাম, তাহলে আমি কেন এগুলো পারতেছি না, তাই না? একদম সহজ, আমি কিচ্ছু না, বইয়ের বাইরের প্রশ্নের কথা তো বাদ,
বইয়ের বাইরের প্রশ্ন তো তোমরা পারবাই না, তো ওগুলো পড়ায়, ওগুলো প্রশ্ন ধরায় তোমাদের ডিমোটিভেট করব না। বইয়ের ভিতরের প্রশ্নও যে তোমরা পারো না সেটা আজকে দেখাবো। সেটা দেখানোর জন্য চলো আমরা একটা প্রশ্ন থেকে শুরু করি। উত্তর করো। লাল সালু উপন্যাসে মানুষের সমবেদনা আকর্ষণের চেষ্টা করে কে? একটু যাচাই করি, তারপর আরও অনেক কথা হবে আজকে। পুরোটা সময় ক্লাসটা শেয়ার করো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যারা আছো সবার কাছে জাস্ট একটা রিকোয়েস্ট, ক্লাসটা শেয়ার করে নিজেদের টাইমলাইনে রেখে দাও। আমরা যে একটা প্রশ্ন দিয়ে শুরু করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কে কে পড়তে চাই, এই প্রশ্নের উত্তরটা আজকের ক্লাসের শেষে আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে যে ঢাবি কেন, কিভাবে আমি জয় করব। ঠিক আছে, তো উত্তর করো। দেখো, প্রথমেই আমি তোমাদেরকে গাইডলাইন ক্লাসে ভাইয়া এমসিকিউ কেন নিয়ে আসছেন, এই একটা কথার জন্য, লেটস গেট ডিমোটিভেটেড। তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, তোমরা সিলেবাস অলরেডি জেনে যাচ্ছ, তোমাদের বাংলার সিলেবাস নিয়ে সুফিয়ান স্যার অনেক কথা বলেছে। এবারে আমি তোমাদেরকে একটা বাস্তবতা দেখানোর জন্য আজকে তোমাদের সামনে আসছি। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দিকটা নিয়ে তোমাদেরকেও ভয় দেখাইতে চায় না প্রথমেই। কেন সেটা নিয়েই উত্তর করছি, বলো। আচ্ছা, প্রশ্নের বি মজিদ, এই তো প্রশ্নের উত্তর কতজন বলছে বি? দুম করে ঠাডা পড়বে, তাই না? ঠিক আছে, ভাইয়ার ক্লাস যারা অলরেডি বেসিকে করেছো 25-এ, তারা অনেক আগায় আছো। ভাইয়ার মহসিন স্যারের ক্লাস যারা আমাদের 25-এর পেইড ব্যাচের বাচ্চারা লাইভে ক্লাস করছো, তাদের কথা তো আলাদাই। তাদের বাইরে যারা প্রশ্নের উত্তর করছে তাদের জন্য এবং ফ্রেন্ডদেরকে অবশ্যই একটা মেনশন দিয়ে রাখো। ঠিক আছে, ওকে। এই যে এই ভুল উত্তরগুলোই, যতজন মনে করো উত্তর হবে মজিদ, সবাই হাত তুলো। অনেকেই সঠিক উত্তর দিয়ে দিছো, তাই না? হ্যাঁ, আসলেই তো। মজিদ ছাড়া লাল সালু উপন্যাসে সমবেদনা আকর্ষণের চেষ্টা করবে কে? কয়েকদিন আগেই ভাইয়া আমি পড়ে আসলাম, এইচএসসি পরীক্ষা দিয়ে আসলাম। বাংলা সাহিত্য তো সোজা, ঢাবির প্রশ্ন তো আরও সোজা হয়, আমি তো দেখলেই পারবো, তাই না? তো দেখো, তুমি দেখলেই যদি পেরে থাকো তাহলে এই প্রশ্নটার উত্তর করো। বি বি বি, এক মুঠো স্বপ্ন বলছে বি, সবাই বলছো বি, তাই না? আবার কিছু জন বলছো সি। তাহলে যারা বি উত্তর করেছো মজিদ, তাদেরকে বলি, আমার খচ্চর বাচ্চারা এটা পেরে গেছে অনেক, তাদের জন্য ধন্যবাদ। আর যারা পারেনি তাদের জন্য এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেই। যারা কি উত্তর করেছো বলো দেখি? যারা বি উত্তর করেছো। কেন ভাইয়া বি উত্তর করার কারণ হচ্ছে যে ভাইয়া লাল সালু উপন্যাস তো পুরাটাই মজিদকে নিয়ে, তাহলে মজিদের বাইরে উত্তর হওয়ার কোনো সম্ভাবনাই নাই, তাই না? একদম ডাহা মিথ্যা কথা। এই প্রশ্নের উত্তর বি হবে না, এই প্রশ্নের উত্তর বি হবে না। কেন হবে না? কারণ হচ্ছে এটা আমাদের বইয়ের একদম একটা জ্ঞানমূলক কোশ্চেন। লাল সালু উপন্যাসে মানুষের সমবেদনা আকর্ষণের চেষ্টা করে কে? দুদু মিয়া। কে চেষ্টা করে? দুদু মিয়া চেষ্টা করে। এটা কোথা থেকে পাওয়া? এটা বই থেকেই একদম ডিরেক্ট বলা, যে যত্রতত্র খেতে না পাওয়ার কথা বলে মানুষের সমবেদনা আকর্ষণের চেষ্টা করে কে? দুদু মিয়া। আজকে এখন দেখো, ভাইয়াকে ক্লাসে হুট করে চলে এসেছো, তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ, এখন চিল করার বাদে যারা ঢাবির স্বপ্ন দেখছো তাদের সাথে আজকে ভাইয়ার একটা ফুটবল ম্যাচ হবে। ঠিক আছে, তোমাদের ঢাবিয়ান স্বর্ণ ভাইয়া, ঠিক আছে, ডিইউ স্বর্ণ, আর তোমরা হচ্ছ ফিউচার ডিইউ, ঠিক আছে, FDU স্টুডেন্টস। তাহলে তোমাদের স্বর্ণ ভাইয়া আর ফিউচার ঢাবিয়ান ভাইয়াদের মধ্যে যে কম্পিটিশন হচ্ছে, তোমাদের মাঝে 50% যদি সঠিক অ্যান্সার করো তাহলে তোমাদের গোল হবে। আমি অলরেডি একটা গোল দিয়ে দিয়েছি। কেন? উত্তর মজিদ হইতো। দেখা যাক আজকে তোমরা ঢাবিয়ান হইতে পারো কিনা, ফিউচার ঢাবিয়ান হিসেবে নিজেকে প্রুফ করতে পারো কিনা। পরবর্তী প্রশ্নে চলে যাই। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে আসি। নিচের কোন চরিত্রটি বেওয়া ছিল? নিচের কোন চরিত্রটি বেওয়া ছিল? প্রশ্নটার অ্যান্সার করো। আবার উপন্যাস থেকে প্রশ্ন, উত্তর করো। এইচএসসি 26 পেইড ব্যাচের আছো? অবশ্যই
আইডিয়া নিয়ে রাখতে পারো। বাট আজকের ক্লাসটা একদম 25 ব্যাচের জন্য ডেডিকেটেড। তোমাদেরকে অনেকেই যে ভাবো খুব সহজ বাংলা সাহিত্য, অ্যাডমিশনে তো খুব সহজ। আমি আবারও বলছি যে হারায় বা যে ধারে ঢাবিতে প্রশ্ন হয়, আমি তার ধারে কাছেও যাইনি, একদম বইয়ের ভিতর থেকে কিছু সহজ প্রশ্ন তুলে দিয়েছি, সেগুলোর অ্যান্সার করো। নিচের কোন চরিত্রটি বেওয়া ছিল? ইয়েস, গুড জব। মসজিদের ভক্তদের জন্য তোমরা অলরেডি 1 গোলে পিছায় গেছো। সহজ প্রশ্ন, এটা তো পারবা। সব খচ্চর, হ্যাঁ আমি আমার সব স্টুডেন্টদেরকে একদম প্রথমবারে তোমরা হচ্ছে খচ্চর। তোমাদের পরিচয় হবে তারকা শিক্ষার্থী তখনই যখন তোমরা একজন শিক্ষার্থী হিসেবে নিজের দায়িত্বটা 100% পূরণ করবে। তোমরা হবে আমার স্টার বা সেলিব্রিটি স্টুডেন্টস। বাট কখন হবে সেটা হওয়ার জন্য রেগুলার ক্লাস করতে হবে। অলরেডি আইসিইউ ব্যাচের ফাউন্ডেশন ক্লাস তোমাদের শুরু হয়ে যাবে। যারা এখনো আইসিইউ ব্যাচ নিয়ে এত চিন্তা ভাবনা করছো, ভাই একটা কথা বলি, তারুণ্য আর অভিজ্ঞতার মিশেল নামে একটা শব্দ দেখছো না? ঠিক একই কাহিনী এখানে। তোমাদের রিসেন্ট টাইমে যে কোশ্চেন প্যাটার্ন, সেটা কারা ভালো জানবে? যারা রিসেন্ট টাইমে ঢাবির ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখে আসছে, যারা তোমাদের মতো সময় থেকে পড়ে আসছে, তারা ঠিক একইভাবে। এই কারণে তোমাদের এই সব কিছু এডুকেশনে কিন্তু এক জায়গায় পাবা। তো এখনও যারা ভাবছো ফাউন্ডেশনের ক্লাসের আগে, অবশ্যই ভর্তি হয়ে নাও। তো ঠিক আছে, আমি উত্তরে সবচেয়ে বেশি উত্তর পেয়েছি বি। সেটা হচ্ছে সবাই বলছে হাসুনির মা। কিন্তু আমি জানি এই ক্লাসে এমন কয়েকজন লুকিয়ে আছে যারা কি বলো দেখি, যারা হচ্ছে বেওয়া শব্দটার অর্থই জানে না। হুদা এই প্রশ্ন দেখে উত্তর করতেছে। এই কয়জন বুকে হাত রাখে বলো তো তোমরা বেওয়া শব্দের অর্থ জানো? বেওয়া শব্দটার অর্থই জানো না, তাও উত্তর করছো বা অন্যের উত্তর দেখে দাগাচ্ছ। তাহলে কি বলো দেখি, নিচের কোন চরিত্রটি বেওয়া ছিল? অর্থাৎ বিধবা ছিল, এখন আছে না। তাহলে কে বেওয়া ছিল? হাসুনির মা। বেওয়া শব্দের অর্থ জেনে নাও আগে। বেওয়া শব্দের অর্থ হচ্ছে বিধবা। বেওয়া শব্দের অর্থ কি? বেওয়া শব্দের অর্থ হচ্ছে বিধবা। আর বিধবা ছিল কে? রহিমা। বাট পরে মজিদকে বিয়ে করে ফেলে। অর্থাৎ মজিদ কিন্তু ফ্রেশ কাউকে বিয়ে করেনি, অর্থাৎ এক বিধবা নারীকে বিয়ে করে, সেটা ছিল রহিমা। অর্থাৎ বেওয়া ছিল, প্রশ্ন হলে উত্তর রহিমা। রহিমার পক্ষে ভোট দিয়েছে মাত্র 30%। কি বলো দেখি, রহিমার পক্ষে ভোট দিয়েছে মাত্র 30%। তাহলে খেলায় এখনো কে আগে আছে? স্বর্ণসার ডিইউ আর ফিউচার ডিইউ এর মধ্যে যে ফুটবল খেলা হচ্ছে, স্বর্ণ ভাইয়ের গোল 2, তোমাদের গোল 0। এই প্রশ্নটা করার কারণ হচ্ছে একটা শব্দের পার্থক্য। যদি প্রশ্ন হতো লাল সালু উপন্যাসে বেওয়া কে, এই জায়গায় বা কোন চরিত্রটি বেওয়া, এই জায়গায় প্রশ্নটা যদি থেমে যেত, উত্তর হতো হাসুনির মা। চোখ বন্ধ করে যারা হাসুনির মা অ্যান্সার করছো, সবার উত্তর সঠিক হইতো। জাস্ট একটা ছিল সম্ভাষণ ব্যবহার করে পুরো প্রশ্নের চেহারাই বদলে দেওয়া হয়েছে। স্যার, এই হচ্ছে অ্যাডমিশনের প্রশ্নের ধারা। বইয়েরও যে পড়াগুলো পড়বে ছিল, করেছে, বা জাস্ট কিছু শব্দের একটু এপিটোপিট চেঞ্জ করে দিবে, এবং এটাই তোমরা ধরতে পারবা না। গতানুগতিক ধারায় যা পড়ে আসছো সেটাই অ্যান্সার করবা। তাহলে চলো আজকে তোমাদেরকে ডিমোটিভেট আরেকটু করি। মাত্র 10টা এমসিকিউ করাবো। কে কয়টা পেরেছো তা আমাকে লাস্টে জানাবা, ঠিক আছে? তারপরে চলো লাল সালু উপন্যাস থেকে লাস্ট একটা কোশ্চেন, তারপর আমরা আমাদের অন্য কিছুতে চলে যাব, ঠিক আছে? প্রশ্নটি এরকম যে মজিদের ইচ্ছে হয় একটা হুঙ্কার ছাড়ে। মজিদের এই ক্ষোভ যার আচরণের প্রতিক্রিয়ায়। প্রশ্নটি এরকম যেন ইচ্ছে হয় সে একটা হুঙ্কার ছাড়ে। মজিদের এই ক্ষোভ কার আচরণের প্রতিক্রিয়ায়? অ্যান্সার করো দেখি। এই ক্লাসে শেয়ার এত কম কেন?
ক্লাস ঝটপট তটপট করে শেয়ার দিয়ে, আর ক্লাসটাতে যারা আছো রিয়াক্ট বাটনে একটু চাপে ধরো ভাইয়া, আমার পক্ষে ওই ধরনের প্রচারণা হয় না, এই শেয়ার করো, তোমাদের শেয়ার করতেই হবে, এগুলো আমি বলতে পারি না। আমি একটা জিনিস বলতে পারি যে আমি যা জানি সেটা তোমাদেরকে জানাইতে পারবো, তোমাদের সাথে শেয়ার করতে পারবো, তোমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নিটা শেয়ার করতে পারবো, যার সাথে তোমরা একদিকে অভিজ্ঞ টিচারদের কাছ থেকে কি শিখতে পারবা, তাদের কাছ থেকে কি ধরনের প্রশ্ন আসবে, কঠিন বিষয়গুলো জানতে পারবা, আর আমার কাছে জানতে পারবা খুব সিম্পল কি কি ভুল তুমি করবা এই পুরো অ্যাডমিশন জার্নিতে। সেই জন্যই আজকের ক্লাসে আমি আসছি তোমাদেরকে একটু ডিমোটিভেট করতে যে তোমরা এখনও পারো না। ঠিক আছে, ওকে, তাহলে এই প্রশ্নের উত্তর করো। আমরা পরবর্তী প্রশ্ন, তাই না? আচ্ছা, আমাদের এই যে দেখো, আমাদের আগের স্টুডেন্টরা যখন ক্লাসে আসে খুব ভালো লাগে। আমাদের কে আসছে ক্লাসে? খাইরুল ইসলাম তামিম এসেছে। কেমন আছো ভাইয়া? এই যে যখন মাঝে মধ্যে বলে ভাইয়া আপনাদের ক্লাস মিস করি, ওই দিন তো একজনের সাথে ঢাবির রাস্তায় দেখা হয়ে গেল যে ভাইয়া আমি আপনাদের এখনও ক্লাস করি, ফাঁকা টাইম পাইয়ে রিলস না দেখলে আপনাদের কথাগুলো মনে পড়ে। এই যে যখন এক ক্যাম্পাসে, এই ফিলিংসটাই তো আমরা চাই। তোমরা যারা এডুকেশনকে এতদিন থেকে ফলো করো বাট এখনও জার্নিটা আমাদের সাথে শুরু করতে পারোনি, তাদের জন্যই আমরা বারবার এখন সামনে আসতেছি। সামনে ফাউন্ডেশন ক্লাস শুরু হচ্ছে, তো এই জার্নিটাতে আর ভাবিও না, যেই ক্যাম্পাসে যেই ভাইয়ারা পড়ছে, হাঁটতে হাঁটতে নিজের স্টুডেন্টকে যখন সেই ক্যাম্পাসে নতুন হিসেবে দেখতে পারে, আমাদের অর্জন এখানেই। আমরা বাকি দিক থেকে যতজনকেই দেখো, আমরা কিন্তু একেবারে আমাদের পেশা না, আমাদের প্যাশন, প্রফেশন না, আমাদের প্যাশন হচ্ছে পড়ানো। তাই এই জিনিসটা মাথায় রাখে শুরু করতে পারো। ঠিক আছে, আমি প্রশ্নের উত্তরটা জানতে চাই। সবাই বলছে 5-এর ক রহিমা, পীর সাহেব, পীর সাহেব। ঠিক আছে, কেমন হলো? জমিলা, পীর সাহেব, আর কি, আর কার কার কি প্রশ্ন? আচ্ছা, এই প্রশ্নে 20% চলে গেছে পীর সাহেবের কাছে উত্তর, তারপরে জমিলার কাছে চলে গেছে ধরো 20%, তারপরে কি 30%-এর মতো চলে গেছে রহিমার কাছে। তোমাদের মধ্যেই মারামারি অলরেডি কি হয়েছে? অলরেডি মারামারি শুরু হয়ে গেছে। তো চলো এই প্রশ্নের উত্তর দেখি। তো ভাইয়া আরও একটা গোল দিয়ে দিল। ডিইউ এর গোল কত? 3। ফিউচার ঢাবিয়ানদের গোল 0। শূন্যের ঘরে কেন? কারণ এই যে আমরা একটু মনোযোগ দিয়ে পড়ি না। তো ঘটনাটা আমি বলি। লাল সালু উপন্যাসে যখন জমিলা অজ্ঞান হয়ে যায়, মজিদ কোলে করে যখন জমিলাকে ঘরে নিয়ে আসে, তখন রহিমা পাশ থেকে একটা কথা বলে। কথাটার নাম কি? কথাটা হচ্ছে মরছে নাকি। খুব ভালোভাবে মনে রাখবা, মরছে নাকি। উক্তিটি কার? রহিমার। কাকে দেখে বলে? জমিলার অবস্থা দেখে বলে। তো ভাবো, বৃষ্টি ঝড়ের মধ্যে একটা মেয়ে অজ্ঞান হয়ে আছে, তুমি ওকে বাঁচানোর চেষ্টা করতেছো বা তাড়াতাড়ি রুমে নিয়ে যাচ্ছ, টেনশনে আছো, ওই সময় পাশ থেকে একজন আসে বলল মরছে নাকি। কি পরিমাণে না রাগটা উঠবে, একদম মনে হবে এই দিলাম একটা চটকানা, ওই শেষ। ঠিক সেম কাহিনী এখানে, যে মজিদের প্রশ্নটি এরকম যে মজিদের ইচ্ছে হয় একটা হুঙ্কার ছাড়ে। মজিদের এই আচরণ কার আচরণের প্রতিক্রিয়ায়? রহিমার আচরণের প্রতিক্রিয়ায়, যে রহিমা এমন একটা সিরিয়াস মুহূর্তে পাশ থেকে বলছে যে মরছে নাকি। তাহলে এই উত্তরটা কার? রহিমার। অলরেডি 10টা গোলের মধ্যে 3টা গোল খায় ফেলছে, একটা গোল তো দিতে হবে। সবাই মিলে করো, সবাই মিলে কি করো বলো দেখি, সবাই মিলে যুক্তি করে একসাথে অ্যান্সার দাও, আমরা আরও তাড়াতাড়ি করি। আজকে গাইডলাইন ক্লাস মানেই তোমাদেরকে ঢাবি সম্পর্কে এখনই চাপ দিব না। তুমি জাস্ট এইচএসসি শুরু করছো, এইচএসসি শেষ করছো, বাট কি প্রশ্নের ধরনের সাথে একটু পরিচিত করি। ফাউন্ডেশন ক্লাসের শুরুতেই সিলেবাসের বাইরের আমি যেই প্রশ্নটা দিব, সিরিয়াসলি বলতেছি, এখন তো 1-2জন একটু পারতেছো, জাস্ট কিচ্ছু পারবা না, এতটাই ভিন্ন ধারার প্রশ্ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তুমি জীবনে বলো রবীন্দ্রনাথের বাংলাদেশের সাথে সম্পর্কিত সাহিত্য কোনটা? এটা তুমি যদি স্বর্ণভাইয়ার ক্লাসে গত বছর না করতা, জীবনেও পারতা না, বাট আমি ক্লাসে পড়াইছি। এরকমই আরও একটা প্রশ্ন আমরা করব, ঠিক আছে? ওকে, সেই প্রশ্ন আমরা আর এমসিকিউ এ না যাই, তোমাদের খুব সহজ করে দিয়েছি।
এবার একটু কঠিন ধারায় যাই। সহজ টপিকে একটা কঠিন প্রশ্ন। সবাই তো অপরিচিতা গল্প পড়ছো, তাই না? তাহলে বলো, খুব সহজ একটা কোশ্চেন। অনুপমের কাছে অনুপমের কাছে চিরকাল সত্য কি, বা পরম সত্য কি, বা যেই হোক, সোজা কথা, অনুপমের কাছে চিরকাল সত্য কি, কোনো অপশন নাই। এইটাই হচ্ছে স্বর্ণ ভাইয়ার পড়ানোর ধরন হবে পুরো অ্যাডমিশন জুড়ে। তোমরা কি করো, এমসিকিউ কোশ্চেন ব্যাংক সলভ করো, 4টা অপশন দেখলে হুট করে মনে পড়ে যায়। বাট আমার পড়ানোতে আমি কোনো অপশন দিব না। বাংলা সাহিত্য পড়বা, যেটা অ্যান্সার সেটা শুধু পড়বা, কোনো হেল্প না। এই ধারায় আমরা কয়টা আগের 4টা কোশ্চেন অলরেডি পড়ে ফেলেছি। তো সেই ধারায় আমরা যেখানে আসলাম, আমাদের 5 নাম্বার প্রশ্নে অনুপমের কাছে চিরকাল সত্য কি, বলো দেখি। গুড জব, এই তো গুড জব, এটা সবাই পেরেছ। আল্লাহ, স্বর্ণ ভাই তো জিততে পারলো না রে 0 গোল দিয়ে। তাহলে স্বর্ণ ভাইয়ের গোল কত? 4। স্টুডেন্ট ফিউচার ঢাবিয়ান, গুড জব। ফিউচার ঢাবিয়ানের গোল কত? ফিউচার ঢাবিয়ানের গোল সংখ্যা 1। অনুপমের কাছে চিরকালের চরম সত্য বা পরম সত্য কি? সেটা হচ্ছে গলার স্বর বা কণ্ঠস্বর। খুব সহজ একটা কোশ্চেন, এবং এই সহজ কোশ্চেনটা তোমরা পেরেছো। কিন্তু অনেকেই আছো যে এটাও ভাবতে পারছো না, তাহলে বুঝতে হবে যে তোমার মাঝে এখনও তোমাকে বেসিক নিয়ে অনেক আলোচনা করতে হবে। তাহলে অনুপমের কাছে চিরকাল চরম সত্য কি, গলার স্বর। শুধু এটাই না, অনুপমের কাছে মানুষের মধ্যে অন্তরতম কি, বলো দেখি। অনুপমের মতে মানুষের মধ্যে অন্তরতম, এই যে লাইনটা বলতেছি, এটা একদম ভাইয়ার অপরিচিতা গল্পের লেকচার শিটের স্টার দেওয়া একটা টপিক, যেটা থেকে হুবহু ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন চলে আসছে। আজকের ক্লাসে একজনের কমেন্ট দেখলাম, হুবহু কমন আসে না, জাস্ট প্রচারণার জন্য বলতেছে। আমার কাছে কোনটার প্রমাণ চাও? এটার প্রমাণ চাও? গত বছরের প্রিন্ট করা, প্রিন্টিংয়ের তারিখ দেওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 8 মাস আগে যে লেকচার শিটটা পাবলিশ হয়েছে, সেই লেকচার শিটের একদম সাজেশন অংশে খুব সুন্দরভাবে তুলে দেওয়া লাইন, যেটা গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমন আসছে। সেটা কি? মানুষের মধ্যে যে অন্তরতম, অনির্বচনীয়, তার কি কণ্ঠস্বর? তার চেহারা হলো কণ্ঠস্বর। যেই লাইনটা থেকে হুবহু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন কমন। এটাও তাহলে জেনে রাখো, ঠিক আছে? মানুষের মধ্যে অন্তরতম, অনির্বচনীয়, তার চেহারা কি? তার চেহারা হলো কণ্ঠস্বর। এই সিম্পল একটা জিনিস আমরা জেনে নিলাম। ওকে, ঠিক আছে। তারপরে আমরা আরও একটু আলোচনায় যাই, আরেকটু ডিপে যাই। অপরিচিত গল্প থেকে আরেকটা প্রশ্ন করি। দেখি আমার 25-এর বাচ্চাগুলো ডমিনেট করতেছো। এত ভালো বেসিক পড়ায় ফেলে তো আমি মনে হচ্ছে ভুল করে ফেললাম। সব অ্যাডমিশনের পড়া এখন পারলে আমি কি পড়াবো বলো? তারপরে আসে হচ্ছে অপরিচিতা গল্পে অনুপমের মনের অবস্থাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? উত্তর করো, কোনো অপশন নাই। আর পেইড ব্যাচে যারা বলছো ভাইয়া ক্লাস তো ফাউন্ডেশন শুরু হচ্ছে, আরও কিছুদিন সবাইকে একটু সময় দাও। এইচএসসি শেষ হওয়ার আগেই তোমরা প্রায় 1000 জনের কাছাকাছি অলরেডি ভর্তি হয়ে গেছো। এই ডেডিকেশনটাই আমাদের ভাল লাগে, এই ডেডিকেশনটাই আমাদের ভাল লাগে। প্রতি বছর আমাদের ঢাবিয়ানরাই আমাদের সবচেয়ে বলতে গেলে অনেস্ট
শিক্ষার্থী যাদেরকে নিয়ে আমাদের প্রোগ্রামটাও সবচেয়ে বেশি হয়। রিসেন্ট টাইমে যারা এডুকেশন ফলো করো দেখেছো, সত্যি বলতে গেলে ওই প্রোগ্রামে গেলে সারা একটা সপ্তাহ জাস্ট ওই প্রোগ্রামে স্টুডেন্টদের কথা, তাদের স্ট্রাগল, তাদের জার্নিগুলোর কথাই মনে থাকে। তোমাদেরও শুনবো, এই আশাটা রাখো। ডিমোটিভেট করতেছিলাম, এখন মোটিভেট করব। চলো, অপরিচিতা গল্পে অনুপমের মনের অবস্থাকে কিসের সাথে তুলনা করা হয়? আজ আসছে আমি অনেক আগে ভর্তি হয়েছি। গুড জব। গানের ধোয়া, মাকাল ফল, মরুভূমি, বাহ, মাকাল ফল। ভূতের সাথে, বাহ। আর কিছু? যাক, স্বর্ণ ভাই আবার গোল দিতে চলে আসলো। আনকারা মেসি, আনকারা মেসি, মেসি মেসি। স্বর্ণ ভাইয়া অবশেষে আরেকটা গোল পেয়ে গেল। ডিউ এগিয়ে গেল 5 গোলে, ফিউচার ঢাবিয়ানরা থেকে গেল 1 গোলে। আরেকটা গোল দিলে তো অলরেডি ম্যাচটা জিতে যাব। কি সেটা? অপরিচিতা গল্প। ভাই, অপরিচিতা গল্প আপনি কি বলেন? আমি এইচএসসি পরীক্ষায় ঝাঁঝরা করে ফেলছি। অনুপমের শ্বশুরের নাম, কল্যাণীর বাপের নাম, বন্ধু, হরিশ, বিনু দাদা সব পড়ে ফেলছি। মামা, ভাগ্যদেবতার প্রধান এজেন্ট, মামার কি আগে পিছনে, মামা কানপুর গেছে, কোথায় গেছে সব জানি। হ্যাঁ জানো, কিন্তু তার মাঝেও জানার একটু ফাঁকা থাকে। যেমন এই যে আমার আর বাইরে খুব রেয়ারলি বাইরে ঢাবির পরীক্ষা এসে বলছে বাংলা প্রথম পত্রে আনকমন কোশ্চেন করছে এবার। এগুলো সব ভাইয়ার লেকচার শিটের প্রশ্ন ছিল গত বছর ঢাবিতে। তাহলে ওই যে পড়ো না আর ভাবো পারি, এটাই তোমাদের ঢাবিয়ান হওয়ার পথে প্রথম বাধা। এটা মাথায় রাখবা। একজনের উত্তরও হয়নি, সেটা কি বলো দেখি? উত্তর হচ্ছে অনুপমের মনের অবস্থাকে বকুল ফুলের নতুন পাতার সাথে তুলনা করা হয়, অর্থাৎ বকুল ফুল বা বকুল ফুলের নতুন পাতা। কি বলো দেখি? অপরিচিতা গল্পে অনুপমের মনের অবস্থাকে, বিয়ের কথা শুনে অপরিচিতা গল্পে অনুপমের মনের অবস্থাকে তুলনা করা হয় বকুল ফুল, বকুল ফুল। যেই তোমাদের পপুলার গান আছে না, সেই বকুল ফুলের সাথে। ঠিক আছে, এই হলো অবস্থা। কি বলো দেখি? বকুল ফুলের নতুন নবপল্লব রাশির মতন কাঁপিতে থাকিল অনুপমের মনের অবস্থা। ক্লিয়ার? তাহলে এইটা ছিল তোমাদের বই থেকে একটা একদম বেসিক জ্ঞানমূলক কোশ্চেন। তাছাড়া অপরিচিতা গল্পে অনুপমকে শিমুল ফুল আর মাকাল ফলের সাথে তুলনা করে পণ্ডিত মশাই। সেটা কি বোঝাইতে? মনের অবস্থা না, তার গুণহীনতা বোঝাইতে। আর তার ক্যাপাবিলিটি, দেখতে সুন্দর, গুণহীনতা। মনের অবস্থায় এই লাইনটা ছিল বকুল ফুল আর মাকাল ফল। হ্যাঁ, আউট অফ সিলেবাস, এবং এই সত্যটা নিয়েই আমি একটু পরে কথা বলবো। শর্ট সিলেবাসের বাইরে প্রশ্ন এসেছে এবং এটা কন্টিনিউ থাকবে। ঠিক আছে? যা, কে পেরেছে? আচ্ছা, একজন পেরেছে। গুড জব। তাহলে এই একটা বেসিক জিনিস, এটাও তোমাদের বইয়ের পড়া। কিভাবে পড়তে হবে ভাইয়ার বেসিক ক্লাসগুলো জেনে রাখো। তোমাদের বাংলা সাহিত্যের এক একটা টপিকের বেসিক ক্লাস 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো যাবে, এবং তোমাদের ভবিষ্যৎ এখন যে অবস্থায় আছে সেটার মতো যদি কালো করতে না চাও তাহলে আলোচনা করো। ক্যামেরা স্ক্রিনে এখন কালো দেখতে পাচ্ছ না, সেটা যদি না করতে চাও তাহলে তোমাদের হাতে একটাই উপায়, আইসিইউ ব্যাচের ফাউন্ডেশন ক্লাস ঝটপট শুরু করো। এখনও যদি তোমাদের চিন্তা থাকে আরে ভাই আমি পরে যাব দেখি, এতগুলো স্যারের ক্লাস তোমরা সবাই করে ফেলেছো, তারপরে এটা কেন? ঠিক আছে, এই তো তোমাদের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে গেছিলো, এখন একটু ফর্সা করি, একটু আশা দেখাই। আরও প্রশ্ন করব নাকি ক্ষান্ত নিবা যে না ভাইয়া থাক, আপনি একেবারে আমাদেরকে পড়ান, পড়ানোর পরে প্রশ্ন ধরেন? কি চাও? নাকি আরেকটু নিজেদেরকে যাচাই করতে চাও? আমাকে একটু জানাও। ঠিক আছে? আচ্ছা, এই প্রশ্নটার উত্তর করো, দাও। একদম সহজ, তোমাদেরকে একটু ভালো মতো আশা জাগাই। কি বলো দেখি? সলেমনের বাপের বয়স কেমন ছিল? কোনো এই প্রশ্নটা করার কারণ আছে। কেন আছে জেনে রাখো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে, স্পেশালি সাহিত্য প্রশ্নে, কখনো
সাহিত্যের নাম দেওয়া থাকবে না। কেমন? এখানে সলেমনের বাপ, কোন গল্পের সলেমনের বাপ বলা আছে? নাটক, গল্প, কবিতা, কিসের নাম বলা নাই। অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নের একদম বেসিক একটা প্যাটার্ন, তোমাকে হুট করে একটা লাইন তুলে দিবে, বলবে না অপরিচিতা গল্পের সলেমনের বাপ, কিচ্ছু বলবে না, ডিরেক্ট নাম বলে দিল। তুমি জাস্ট প্রশ্ন প্যাটার্ন ফলো করে দেখো, এই যে এই লাইনে দশা অর্থ কী, বা যেই জায়গা থেকে যাক একটা উক্তি বলে দিল যে তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন, এটা কার? অর্থাৎ ডিরেক্ট সাহিত্যের নাম থাকবেই না। তাহলে আমাদের সেকেন্ড টিপস কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এত বেশি বেসিক থেকে পড়তে হবে যে প্রত্যেকটা ক্যারেক্টারের নাম শুনলেই আমরা সাহিত্য, তার আশেপাশের যত 14 গোষ্ঠীর কথা আছে সব আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে উত্তর কি? কেউ বলছে সি মাই ফিউচার, কেউ বলছে 60 থেকে 70। বইয়ে তো বয়সই দেওয়া নাই, তাইলে আমরা এই প্রশ্ন কোথায় থেকে পেলাম? এটাই হচ্ছে তোমাদের থার্ড পেয়ার। আমাদেরকে অনুধাবনমূলক প্রশ্নের অ্যান্সার করতে হবে, বেশ কিছু নতুন শব্দ চেনে সেই অনুযায়ী প্রশ্নের উত্তর করা শিখতে হবে। শব্দ কোন জায়গায় বসে কি অর্থ প্রকাশ করছে সেটাও করতে হবে। এইটার জন্যই আমাদের কি বলা আছে? আমাদের লালসাল উপন্যাসে বলা আছে একটা শব্দ, অশীতিপর বৃদ্ধ হলো সলেমনের বাপ। অশীতিপর বৃদ্ধ দ্বারা বোঝায় যার বয়স 80 এর অধিক বা অতিশয় বৃদ্ধ। তাহলে বুঝতেই পারতেছো এখানে 80-র বেশি বয়সের ঘর কোনটা? 80 থেকে 90। অ্যান্সার হবে ডি নাম্বার। সলেমনের বাবার বয়স কত ছিল? 80 থেকে 80 পীড়িত না রে, অশীতিপর। 80 এর অধিক বা অতিশয় বৃদ্ধ অর্থে যার বয়স। ঠিক আছে? এখানে বেশিরভাগ ভর্তি করাগুলাই ক্লাস করতেছে তোমাদের মধ্যে। এই যারা ভর্তি হয়েছে তারা ওই যে আমাদের একটা খচ্চর আছে যে এখনো ভর্তি হয় নাই, এখনো ভাবতেছে, তাকে সলেমনের বাপের নাম বলা নাই গল্পে উপন্যাসে সলেমনের বাবার নাম দেওয়া নাই। তো সাহিত্যিকই দেয় নাই, তুমি জীবনে সলেমনের বাপের নাম বেরো করতে পারবা না। ঠিক আছে? এই যে সলেমনের বাপ হলো, দেখো এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের প্রস্তুতিতে এমন হবে তোমরা স্বর্ণ ভাইয়ার মতন হবা। কেন? আমার মতন হয়ে কী লাভ? আমি কি করছি জীবনে? কিচ্ছু করি নাই, খালি ঢাবিতে চান্স পাইছি, এটা পাবা। আরেকটা হবে বাংলা সাহিত্যে প্রত্যেক ক্লাসের পর এক একটা ক্যারেক্টারের নাম, মানে তোমার মাথায় 6 থেকে 7টা এমসিকিউ থাকবে। কিভাবে? সলেমনের বাপ অশীতিপর বৃদ্ধ, অর্থাৎ বয়সের ঘর 80 থেকে 90-এর ঘরে, এবং একই সাথে সলেমনের বাপ কি হাঁপানি রোগে আক্রান্ত। ক্লিয়ার? লালসাল উপন্যাসে অতিশয় বৃদ্ধ চরিত্র হলো সলেমনের বাপ। এই যে একটা নাম শুনলো, এই রিলেটেড যত তথ্য আছে তোমার মাথায় একদম সলিড ডান। বিনু দাদা নাম যদি শুনো, বিনু দাদার আশেপাশে কত? অনুপম কার উপর 16 আনা নির্ভর করতে পারে? বিনু দাদার উপর। তারপরে কার রুচির প্রশংসা করা হয় পুরো অপরিচিতা গল্প জুড়ে? বিনু দাদার উপর। তারপরে কি মন্দ নয় খাঁটি সোনা বটে কথাটি কার? সেটাও বিনু দাদার। আমরা যেটাকে চমৎকার বলি সেটাকে চলনসই বলে কে? বিনু দাদা। কার ভাষা? আর্ট। বিনু দাদার ভাষা আর্ট। এই যে যখন একটা ক্যারেক্টারের জাস্ট নাম শুনবা, তোমার চারপাশে ওকে নিয়ে যত কথা আছে। এটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার থার্ড টিপ। প্রত্যেকটা চরিত্রকে আয়ত্ত করতে হবে, তার প্রতিটা গুরুত্বপূর্ণ কথাকে আয়ত্ত করতে হবে, উক্তি শুনেই বুঝে ফেলতে হবে এটা কার কথা। ক্লিয়ার? ওকে। ভর্তি 4299। আচ্ছা, যারা এটা নিয়ে আলোচনা করছো তাদেরকে দেখাই, কি বলো দেখি। এবারে একটা নাটকের আচ্ছা, তোমরা যারা ডিটেলস চাচ্ছ তাদের জন্য 2 মিনিট। অলরেডি দেখো এত গোছানো একটা টিচার প্যানেল নাই, কোথাও নাই। যারা সি ইউনিটের দেখছো তাদের জন্য তো এখানে সবাই ঢাবিয়ান, আর তোমাদের ঢাবিয়ান ভাইয়াদের মাঝে জাহাঙ্গীরনগরের ভাইয়া আছে একজন, এবং তোমাদের শাহিন স্যার আছেন কোথাকার বলো দেখি? জগন্নাথের। এবং শাহিন স্যারের কথা আলাদা করে বলতেই নাই, একদম কোচিংয়ের সাথে বা স্টুডেন্ট পড়ানোর সাথে একদম শুরুর দিকের মানুষ।
আর এই রিসেন্ট টাইমের কিছু তরুণ শিক্ষার্থীদেরকে নিয়েই আমরা এডুকেশন। তোমাদের জন্য অফার চলতেছে কত এখন? 4299। তো এই অফারে অলরেডি ভর্তি হয়ে যাইতে পারবা, কয়েকদিন পর কোর্স ফি, লাস্ট মোমেন্টে যারা ভর্তি হয় 8000 করে কোর্স ফি থাকে, অনেক সুবিধায় আছো তোমরা, ঠিক আছে? বইগুলো অলরেডি পাঠানো হয়ে গেছে এবং বইগুলো জাস্ট দেখো। ও ঢাবিয়ানদের জন্য তোমাদের স্পেশালি এই যে দেখো, তোমরা যেহেতু বলছো এই বইগুলোর কথা, আমি বলছিলাম না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমন, আমার পড়া তো গেল, আমি একটা মানুষ, অনেক রিসার্চ করছি, বছরে বছরে প্রশ্নের প্যাটার্ন বদলায়, সেই অনুযায়ী আমি পড়াই। বাট দেখো এই একটা বই, তোমাদের বাংলা বিরোচন বইটা দেখো, কিচ্ছু না। তোমরা যারা ভর্তি হবা এই বইয়ের বাংলা বিরোচন অংশের প্রশ্নগুলো দেখবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় বিরোচন থেকে প্রতি বছর 3 থেকে 4টা প্রশ্ন হয়। বিরোচন কি, বাগধারা, এক কথায় প্রকাশ, এই রিলেটেড যে আনুষাঙ্গিক আছে। তুমি হুমায়ুন আজাদের একটা বই খুলবা, এত মোটা বিরোচন অংশে, এত মোটা একটা বই হয়, 2500-এর মতো বিরোচনিক শব্দ, বিপরীত শব্দ, সমার্থক সব মিলায় 2500 শব্দ মুখস্থ করা কি 4টিখানি কথা পারবা অ্যাডমিশনে? জিকে পড়তে হবে না। সেই জায়গায় একটা সামান্য কি বলবো, চটি বইয়ের মতন একটা চিকন জিনিস, এইটা নিয়ে সবসময় আমরা গর্ব করতে পারি যে এই যে বিরোচনের বইটা আছে, এখান থেকে গত বছর বলো, তার আগের বছর বলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসা ফরজ হয়ে গেছে। বুকে হাত রাখে বলতে পারি, প্রমাণ চাও, বইটা জাস্ট যদি কোর্সেও ভর্তি হয় না, বইটা কিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগের বছরের প্রশ্নগুলোর সাথে মিলায় দেখো। তারপরে তো এই যে যতগুলো বই আছে, প্রত্যেকটা আলাদা লেকচার শিট, অফলাইনে যা পাও তার চেয়ে 1000 গুণে বেশি তোমাদের জন্য আছে আমাদের এডুকেশনের সাথে। তো যারা এখন এই লাস্ট মোমেন্টে আসে ভাবছো যে কবে কবে কবে, আর ডিসিশন নিও না। ফাউন্ডেশন ক্লাস শুরু হইলে আরেকটা কথা, তোমার চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা আমাদের অলরেডি এই সেশন শেষ হইতে হইতে 5000 স্টুডেন্ট ভর্তি হবা। ঢাবিতে সবারই চান্স হবে না, বাকিটা আল্লাহ তাআলার উপর, লাকের উপর, সৃষ্টিকর্তার উপর। তো বাকি যে ধরো 1000 জন চান্স পাইলা বিগত বছরে আমাদের, বা 500 জন চান্স পাইলা, শুধু ঢাবিতে আমাদের এবার মনে হয় 425 জন ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিট কয়টা? 2000 সামথিং। তাহলে একটা কোচিং থেকে যদি 425-এর কাছাকাছি স্টুডেন্ট চান্স পায়, তাহলে ভেবে দেখো জায়গাটা কোথায়। তো তুমি যে সবাই মিলে চান্স পাবা না, বাকি ইউনিভার্সিটিগুলোর যে প্রিপারেশন আছে সেটা ইভেন খুবই, খুলনা বিশ্ববিদ্যালয়ের রিটেন যারা গত বছর দিছে সেই সিনিয়র ভাইয়াদের কাছে শুনিও অজ্ঞান হয়ে গেছে কেন এত কঠিন রিটেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়, হাজি দানেশ, সাস্ট, অর্থাৎ তুমি একটা জায়গায় ভরবা, তুমি হয় ঢাবিয়ান না হয় পাবলিকিয়ান হয়ে বের হবা। এই জিনিসটার অ্যাটলিস্ট নিশ্চয়তা নিয়ে রাখো, ঠিক আছে? এবং 26-এর জন্য তো তোমাদের অলরেডি তোমাদের আইসিইউ ব্যাচ আসবে, তোমাদের জন্য এখন কামব্যাক আছে, কামব্যাক কোর্সে তোমরা অলরেডি শুরু করতে পারো। আমি আসলে প্রমোশন কাজ করতে পারি না, আমি পড়াইতে পারি ভালো, বাট আমরা যা অফার করি না সেটা নিয়ে আসলে আলাদা করে বলার কিছু নাই। তো এখন আমরা আমাদের লাস্ট একটা প্রশ্নে যাই। কোম্পানির 70 টাকা বেতনের কর্মচারী, 20,000 টাকা ব্যাংক ব্যালেন্স, এই কথাটি কে কাকে বলে? উত্তর করো। লাস্ট একটা প্রশ্ন দিয়ে আমরা শুরু করি। আমাদের বই বা লেকচার শিট ইজ মোর দ্যান এনাফ তোমাদের জন্য, তার সাথে পাঠ্য বই পড়তে হবে। কি পড়তে হবে? পাঠ্য বই পড়তে হবে। এইটার উপরে তো বিকল্প নাই, বাকিটুকু ইনশাল্লাহ আমাদের উপর ভরসা রাখো। তো এই বছরে আমাদের যে সংবর্ধনা, প্রতি বছরে এত লেভেল আপ হচ্ছে, মনে হচ্ছে আমি এটা এইম রাখি যে মানবিকের শিক্ষার্থী, আমি জাস্ট কোচিংয়ের নাম যেহেতু আমরা বলি না, বাট যেটা হয় মানবিকে সাই এডুকেশনের তুলনায় কেউ নাই, একদম সত্য কথা। কিন্তু আমরা মানবিকের শিক্ষার্থীরা কম। এই যে তোমরা এতটা স্বার্থপর, আজকের ক্লাসে সবাই ফ্রি প্রায়, বাট ফ্রেন্ডদেরকে মেনশন দিতে চাও না, জানাইতে চাও না এই আমি চান্স পাবো, তোকে আমি চান্স পাইতে দিব না, ভাইয়াদের ক্লাস দেখবি, আমার সাথে এডুকেশনে পড়বি না,
জীবনেও আসতে দিব না, এরকম চেতনায় আমরা বারবার দেখি যারা মানবিকের শিক্ষার্থী আছে, যে কোনো লাইভ ক্লাস হোক, যে কোনো টপিক হোক, তাদের সংখ্যা সবচেয়ে কম থাকে। কেন থাকে? এই রেভলিউশনটা আনছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিকের ডিপার্টমেন্টগুলো যে কতটা রেভলিউশনাইজ, কত জায়গায় তারা আছে, জাস্ট বিসিএস বলো, যে কোনো জায়গায় দেখো পাবে। তো সেটা করার জন্য ইনশাল্লাহ তোমাদেরকে নিয়ে আমরা এই সংখ্যাটা 1000-এ নিয়ে যেতে চাই। সেটা যেভাবে হোক, যেন এক ক্লাসরুমে ঢুকে আশেপাশে 3-4টা বন্ধু তোমরা বলতে পারো, এই এডুকেশনের লাইভ ক্লাসে তোরা আমরা কমেন্ট দেখছিলাম। সেই কষ্টটা আমরা করতেছি, তোমাদের কাছ থেকে চাই। ঠিক আছে? ওকে, উত্তর করো দেখি। এখন প্রশ্ন করেছি, পারলাম না স্যার, পারলাম না স্যার। গুড জব ফারিহা সুলতানা। ওকে, পারলাম না স্যার, পারলাম না স্যার। আজকে ঠিক আছে, আজকে তোমরা আমার কাছে অজানা, আইসিইউ ব্যাচে আসার আগ পর্যন্ত অজানা, বাট তারপরে পারবা না। তখন কি বলো? ড্রেক বলেছেন, কাকে বলেছেন? আইসিইউ ব্যাচের ক্ষয় ইউনিটে আমি আছি, তোমাদের স্বর্ণ স্যার সাহিত্য পার্ট নিয়ে, তোমাদের ব্যাকরণ পার্ট নিয়ে আছে কে? তোমাদের সুফিয়ান স্যার। জিকের জন্য আছে শাহিন আলম স্যার, এবং ইংলিশের জন্য দ্য ওয়ান অ্যান্ড অনলি, দ্য ম্যান দ্য মিথ, তোমাদের মহসিন স্যার। এছাড়াও জিকের জন্য ফাহাদ স্যার আছে, জোবায়ের স্যার আছে, আবার এইদিকে ইউসুফ স্যার আছে। তোমাদের টিচারের অভাব নাই ভাই। সোজা কথা, এডুকেশনে আসে যে একটা ফ্লেক্স নেওয়া থাকে না, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি একটু ফ্লেক্স নিয়ে আসে কোচিংয়ে ক্লাস নিতে যাব। আর এগুলো তো অন্য বিশ্ববিদ্যালয়, এটা আসলে ফ্লেক্স নেওয়ার না, পাবলিকিয়ান যারা তারাই মানে থাকে না একটা। বাট এডুকেশনে যারা আছে তারাই এই একই জায়গা থেকে, এখানে আর ওরকম কিছুই নাই। ঠিক আছে? ওকে, হ্যাঁ অবশ্যই বোর্ড বই পড়াবো। গুড জব। তো চলো আমি এখন প্রশ্নের উত্তর করি। এটা কথাটা হচ্ছে ড্রেকের। শেষ, আজকের খেলা আমরা এখানেই শেষ করে দিলাম। স্বর্ণ ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোল দিল 6টা, ফিউচার ঢাবিয়ানরা গোল দিল কয়টা? 1টা। কয়টা? তাও আবার ওটা আমি বলবো, এটা আমি কি বলবো বলো দেখি? এটা আমি বললাম হচ্ছে তোমাদেরকে জাস্ট ছাড়ে দিছি, একটা গোল দাও এই জন্য। তো এটা কার কথা? ড্রেকের কথা। বলে কাকে? হ্যারি এবং মার্টিনকে। হ্যারি এবং মার্টিনকে। এটাই হচ্ছে নাটকের অংশ। নাটক এমন একটা জায়গা যেখান থেকে প্রতি বছর অ্যাডমিশনে প্রশ্ন আসবেই। তুমি এইদিকে 14টা 16টা শর্ট সিলেবাসের বাইরে পড়ো, পড়ে তারপরে তোমাকে অ্যাডমিশন পরীক্ষা দিতে হয়। আর এখানে মাত্র 2টা টপিক, প্রশ্ন আসবেই। সেখান থেকে তুমি যদি উত্তর করতে না পারো, তোমার জায়গা কোথায়? এই জায়গা থেকেই স্বর্ণ ভাইয়ের একটা পরিচয়। ভাইয়া হচ্ছে উপন্যাস আর নাটক স্পেশালিস্ট। সবই ভালো পড়াই, বাট এই দুটো জিনিসে তোমরা কি বলবা? নাটক আর উপন্যাস নিয়ে আমাদের জোর থাকবে অনেক। এটা কার কথা? ড্রেক বলেছে হ্যারি মার্টিনকে, নট ড্রেককে কেউ বলেছে। অর্থাৎ হ্যারি মার্টিন ড্রেককে বলেছিল যে মার্টিন বলে ঘুষ খেয়ে খেয়ে। ঘুষ কথাটার অর্থই বদলে গেছে আপনাদের কাছে, আপনার কাছে। এটা মার্টিন বলে ড্রেককে, তার উত্তরে আবার ড্রেকও বলে আমি ঘুষ খাইনে। তারপর ওদেরকে এই কথায় আসে যে তোমরা কোম্পানি 70 টাকা বেতনের কর্মচারী, তোমাদের ব্যাংক ব্যালেন্স 20,000 টাকা। কিভাবে? এই যে টাকার আলোচনা, পুরো সিরাজউদ্দৌলা নাটকে কতগুলো টাকার আলোচনা জানো? উমিচাঁদের একবার 30 লাখ 20 লাখের ঝামেলা হয়, একবার 3.5 কোটি টাকার কথা, একবার আসবে 12 লক্ষ টাকার কথা, 24 পরগনার জমিদারির কথা, বার্ষিক 4 লাখ জমিদারির কথা। এই যে টাকার আলোচনা, 12,000, 15,000, 5,000-এর সিরাজউদ্দৌলাকে মারার কাহিনী, এই যে এতগুলো ইনফরমেশন তোমার কাছে নামতা হইতে হবে। এবং আজকে এই যে এতক্ষণ তোমাদেরকে এতগুলো কথা বললাম, ভাইয়ার সাথে একটু গল্প করলাম, অনেকের অবস্থা এইটা, আমি বুঝি না, আমার মাথায় ঢুকে না। এত যদি চাপ হয় তাহলে পসিবল কিভাবে? পসিবল হচ্ছে একটু হাতটা জোর করো, একটু মোটিভেটেড হও, মাথা ওরকম আউলা ভাউলা না করে। কি বলো দেখি? মাথা একদম আউলা ভাউলা না করে এই রকম একটা শক্তি নাও। কেননা তোমাদের মনে ওই যে প্রশ্ন, এই মাথা আউলা ভাউলা নিয়ে আমি তোমাদের জানি। এবং যত ক্লাসে আসবা, যত বই তুমি পুরো কোচিং জগতে দেখবা, যত বইয়ের যত কনফিউজিং কোশ্চেন দেখবা, স্বর্ণ ভাইয়ার ক্লাসে এই নিশ্চয়তাটা থাকবে যে তুমি ওই প্রশ্নটা ভাইয়াকে করার আগে
তুমি ওই ঘুরানো পেঁচানো প্রশ্নটা ভাইয়াকে করার আগে ভাইয়ার ক্লাসের কথায় তোমার ওই প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবা। লাস্টে যেমন হয় না যে প্রশ্ন সেকশন, 5 মিনিটের আমার প্রশ্ন সেকশন থাকে যেখানে যত আনকমন প্রশ্ন আছে তুমি করো, বাট ওই প্রশ্ন সেকশনে তুমি এই জিনিসটা পাবা না যে তোমার কোনো প্রশ্ন বাকি আছে। তাহলে আমাদের ক্লাস কয়টা? চলো আমাদের মেইন জায়গায় চলে যাই। আমাদের ক্লাস হচ্ছে 160টা লাইভ ক্লাস। কিন্তু মিথ্যা কথা বলছি ভাইয়া, একদম সত্যি কথা বলি, আমরা যে ঢাবিয়ানদেরকে নিয়ে ব্যাচ শুরু করতেছি আমাদের লাইভ ক্লাস 160টা, একদম ডাহা মিথ্যা কথা এটা। আমরা জীবনেও 160টা ক্লাস দিব না। কয়টা ক্লাস দিব না বলো দেখি? জীবনেও 160টা ক্লাস দিব না। কেন? কারণ আমরা মিথ্যুক, আমরা হুদায় পড়াইতে আসছি, খালি কোনো মতে আমাদের মধ্যে জাদুটোনা জানি, সেই জন্য আমরা তোমাদেরকে পড়াইতে আসছি। 160টা ক্লাস আমরা জীবনেও দিব না। এইচএসসি পরীক্ষা অ্যাডমিশনের তুলনায় কিছুই না ভাইয়া, আজকে জাস্ট এই ডিমোটিভেশনটা দেওয়ার জন্যই আসছি। জীবনেও 160টা ক্লাস দিব না। এই ক্লাস কখনো চলে যাবে 170-এ, এই ক্লাস কখনো চলে যাবে 172-75-এ। সুফিয়ান ভাই আর আমার অফিসে এক্সট্রা ক্লাস নেওয়া নিয়ে, স্লট নেওয়া নিয়ে যে মারামারিটা হয়, এটা যদি দেখতা তোমরা হাসতা যে এই মানুষগুলার আসলে কি কাজ, এদের আসলে কাজটা কি বলো দেখি। টিচার হয়েছে, টিচার কি করে? আসে, বেতন নিবে, পড়াইতে কম আসবে, বাট বলছি না প্যাশন, ভাল লাগে যেটা করতে, আমরা সেটাই করতে আসছি তোমাদের জন্য। এবং আল্লাহ তাআলা আমাদের উপর রহমত দিয়েছে যে তুমি যেটার পিছনে খাটবা তোমার ফল আসবে। সে কারণে মানবিক এখন এডুকেশনের উপরে কাউকে দেখো না। তো এই অবস্থা হবে, তোমাদের ক্লাস হবে ভাইয়া এমন টানবে ক্লাসের পড়া যে এত এক্সট্রা টপিক নিয়ে পড়াবে যে ক্লাসের সংখ্যা আরও বেড়ে যাবে। এখন ভাবো একটা অ্যাডমিশনের প্রিপারেশনে একজন মানুষ, যেই মানুষগুলো তোমার প্রত্যেকটা কনফিউজের কোশ্চেন অলরেডি আগে থেকে জানে, অলরেডি বছরের পর বছর পড়ায় আসতেছে, তাদের হাত থেকে যদি 170-75টা ক্লাস তুমি পাও, আবার বলছি ঢাবি ব্যাচ শেষ হওয়ার পরে ধরো কোনো কারণে তুমি অসুস্থ হলা বা কিছু হলো, ঢাবি হলো না, আবার রাবি চবির ব্যাচে ওই সেম মানুষগুলো সেম প্যাটার্নে এসে সেমভাবে রিভিশন করাবে সেম টপিকের উপর, আবার ক্লাস পাবা। রাবি চবি কোর্স শেষ, রিটেন শিখছো ঢাবিতে, খুলনায় কি ওটা দিয়েই যাবা? না, কুবির আগে আবার তোমাদের রিটেন ক্লাস। তাহলে যদি তোমাদের এই যে এতক্ষণ হতাশা করলাম কারণ তোমরা ক্লাস করোনি, ওভাবে প্রিপারেশন এত ডেডিকেটেডলি পড়োনি, এখন তোমাকে জাস্ট বলবো তোমার জন্য এই রাস্তাটা খোলা। অনেক কথা বললাম, একটা কথা, তুমি যদি এই ডেডিকেটেডলি ক্লাস করার মেন্টালিটি না থাকে, ভাবো যে ভাইয়ারা লাস্ট মোমেন্টে একটা টোটকা দিয়ে দিবে কমন, ভাই আমি তোমাকে লিখে দিব, তুমি প্রশ্নটা একদম আগের দিন তোমার সাজেশন পয়েন্টে দেখে যাবা। তোমাদের একটা ভাইয়ার কথা বলি, 2 ভাই ছিল, নামগুলো বললাম না, ওরা যদি দেখে মন খারাপ করবে, আসলেই মন খারাপ করার মতন, যমজ 2 ভাই, ইয়েস যমজ 2 ভাই, একজন ঢাবির ম্যানেজমেন্টে পড়তেছে, একজনের লাস্ট মোমেন্টে গিয়ে গুচ্ছে চান্স হয়েছে। কেন? একদম খুবই কাছের মানুষেরা, আমার খুবই কষ্ট লাগছে, কারণ ও পড়ে নাই। ওই যে তোমাকে ওই ইয়ার প্রশ্নটা বললাম না, অনুপমের কাছে যে চিরকাল সত্য তার চেহারা কণ্ঠস্বর, প্রথম যে ভাই আছে ও প্রত্যেক ক্লাসে রেগুলার ছিল, ও ঠিকই অ্যান্সার করছে চেহারা, বাট আরেকজন অপশনে কিন্তু কণ্ঠস্বরও ছিল, চেহারা হলো কণ্ঠস্বর। এই যে পার্থক্য, লাস্ট আগের দিন পিডিএফ দেখে গেছে, সাজেশন দেখে গেছে, কমন প্রশ্ন আমাকেও আসে বলতেছে। আমরা কারো কেন বলতেছি জানো? যখন আমরা হচ্ছে পরীক্ষার হলে গেছিলাম, ওরা 2 জন দেখা করতে আসছে, তখনই আমি এই প্রশ্নটা দেখে মনে খুব কষ্ট পাইছি, ভাই এগুলো তোমাকে পড়ায় গেলাম, তুমি এখন এত কিছুর মাঝে লাস্ট মোমেন্টের হাতে তোমার প্রশ্ন ধরায় দিলেও তুমি পারবা না, এটা অ্যাডমিশন পরীক্ষা। তাহলে আবারও বলছি, তুমি যদি ওই ফাঁকিবাজি স্বভাবের হও, এই যে টাকাটা আমাদের পিছনে ঢালতেছো, এই টাকার আমাদের দরকার নাই ভাই, তোমার বাবা মা যে কষ্ট করতেছে, অন্য কিছু করো, অন্য কিছু জায়গায় চাকরি বাকরি করে খাও, যা ইচ্ছা করো। তুমি যদি ডেডিকেটেড সোল না হও, ডেডিকেটেড সোল না হইলে আমি তোমাকে আসতে বলতেছি না, মানা, তুমি চলে যাও। বাট যদি তুমি আসলেই ভাবো যে ডেডিকেটেডভাবে
যেভাবে এই মানুষগুলোর ডেডিকেশন দেখতেছো, তোমাদের সামনে আসা, রেগুলার ক্লাস নেওয়া, এই মানুষগুলো যে একটা পুরো টাইমে, এটা জাস্ট কোনো কথা না, একটা কথা দিয়ে দিচ্ছে, একটা প্রতিশ্রুতি তোমাদেরকে দিচ্ছে তোমাদের জন্য কষ্ট করার। তাদের কষ্টের যদি দাম না দিতে পারো, বাবা মায়ের কষ্টের যদি দাম না দিতে পারো, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইয়া তোমার জন্য না। তুমি সিরিয়াসলি অন্য পথ দেখো, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ো, অন্য কিছু জবের চিন্তা ভাবনা করো, ঠিক আছে, কিন্তু তোমার মতন হাজারটা স্টুডেন্ট একসাথে খাটবে, এক জায়গায় একই পড়া পাবে। এখানে ভাইদের গল্প বললাম, আর তুমি এগুলো আলাদা মানুষ, এক একজনের ক্যাপাসিটি এক এক রকম। সেই জায়গায় তুমি যদি একটা ছোট্ট টুকরা ফাঁকিবাজি করো, একটা ছোট্ট টুকরা ফাঁকিবাজি, একদিনের একটা ছোট্ট টপিকের তোমার বাদ দেওয়ার কারণে ওই প্রশ্নটাই যে অ্যাডমিশনে চলে আসবে কিনা তুমি জানো না। এটা এইচএসসি পরীক্ষা না যে টেস্ট পরীক্ষা থেকে প্রশ্ন তুলে দিবে, এটা মাথায় রাখো। এই যে ভাইয়াদেরকে পড়ায় যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ভাইয়ারা যে সাহিত্য সম্পর্কে এত জানে, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই তোমাদের প্রশ্ন করবে। তাহলে এখন তোমাদের হাতে ডিসিশন, কি করবা? তোমাদের হাতে দুইটা চিত্র দিয়ে দিয়েছি, তাই না? দুইটা মানুষের চিত্র দিয়ে দিয়েছি একদম শুরুতে। যে ডিমোটিভেটেড মেয়েটারে দেখলা এরকম মাথা চাপড়া বা পড়তে বসে, ইনশাল্লাহ এই অবস্থায় জানতে চাও নাকি নিজেকে এই অবস্থায় দেখতে চাও? ডিসিশনটা তোমার। আজকে তোমাদের হাতে এই স্বপ্নটাই রাখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের। একদম কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটু আইডিয়া দিলাম, যে তোমরা ভাবো যে বাংলা সাহিত্য সহজ, সেকেন্ড পেপার কঠিন, এটাই পড়বো না। দুটো জায়গাতেই অনেক অনেক আলোচনার কথা আছে। আজকের এই গাইডলাইন ক্লাসটা ছিল সোজা কথা একটা মোটিভেশনাল ক্লাস বলতে পারো, তোমাদের কাছে এই সত্যটা রাখার। আমাকে চিনে রাখো, আমি তোমাদের জিহাদ আরমান স্বর্ণ ভাইয়া। দেখা হবে এই পুরো অ্যাডমিশন জার্নিতে বারবার তোমাদের সামনে এই চরম সত্য আর প্র্যাকটিক্যাল কথাবার্তা নিয়ে। ভাইয়া তোমাদেরকে মজায় পড়াইতে পারে না, ভাইয়া তোমাকে গার্লফ্রেন্ড ঢাবিতে আসো চিল আর চিল। ভাই ঢাবিতে যে পড়াশোনা আমার ডিপার্টমেন্টের, যদি এরা বলতে পারতাম রাতে চোখের নিচে যে কালি পড়ছে বুঝতে পারতাম। এই চিলের কাহিনী বাদ দাও, আমি ওগুলো মিথ্যা আশা দেখাইতে পারবো না। তুমি ঢাবিতে চিল করতে আসো না, তুমিও জানো। তুমি ঢাবিতে আসবা তোমার বাপ মায়ের স্বপ্ন পূরণ করার জন্য, তোমার নিজের স্বপ্ন পূরণ করার জন্য, একটা ভালো ক্যারিয়ার বানানোর জন্য। চিল করতে ঢাবিতে কেউ আসে না, এটা তুমিও জানো। হুদায় ওগুলা চিলের আশা ঢাবিতে আসলে ঘুরে বেড়াবো, ওগুলা তুমিও জানো যে আসলে ঘুরে বেড়ায় কখনো লাইফে শাইন করা যায় না। ক্লিয়ার? তাহলে তোমার হাতে তোমার স্বপ্ন, এই নিয়ে আমি সাইন অফ করতেছি। আর যারা পেজের মেসেজের রিপ্লাই পাচ্ছ না, একটু অপেক্ষা করো, ভেবে দেখো এক মোমেন্টে আমাদের অলরেডি কাস্টমার সাপোর্টে প্রায় 5 থেকে 6 জন আছে। তারপরেও তোমরা প্রতিদিন মেসেজ করো প্রায় 500 থেকে 550 জন। এখন 5 থেকে 6 জন, 500 থেকে 550 জনের রিপ্লাই কেমন করে করবে, একটু সময় লাগে। সো যারা ইনকোয়ারির জন্য মেসেজ দিয়েছো বা কথা বলতে চাও, মেন্টরদের সাথে আরও ডিটেলস জানাতে চাও, নিজের অবস্থা জানাতে চাও, একটু কল দিও, ঠিক আছে? কল দিলে রিপ্লাই না পেলেও একটু মাঝে মধ্যে ট্রাই করিও, এটাই তোমাদের কাছে পাওনা থাকবে। এবং যেটা বলছি, এই পুরো টাইমে তোমার প্রচুর খাতা কলম কিনবে, নোট করবে, তো টাকাটাকে নিজের জন্য কিছু রিসোর্সের জন্য রাখবে, সাম্প্রতিকের জন্য কিছু বই নিতে হবে। সো তোমরা যখন অফার পাচ্ছ, অলরেডি এখন ভর্তি হয়ে থাকো, তারপরে আবার সেম কোর্সেই তোমাকে কেন তোমাদের এই এইচএসসি পরীক্ষার জন্য এই অফারটা দাও, পরীক্ষা শেষ হবে, অফার শেষ হয়ে যাবে, ওই টাকাটা রিসোর্স হিসেবে রাখো। তোমাকে অ্যাডমিশন পরীক্ষা দিতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে হবে, অলরেডি গুচ্ছ থেকে কতগুলো ইউনিভার্সিটি আলাদা হয়ে গেছে, একটা অ্যাসেট রাখো, অ্যাপ্লাই করতে হবে, এই টাকাগুলো তোমারই কাজে লাগবে। তো সেই জন্য অ্যাডমিশনকে এভাবে প্র্যাকটিক্যালি নিতে শেখো। আমি স্বর্ণ ভাইয়া, আবারও দেখা হবে তোমাদের সাথে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, এবং ইনশাল্লাহ তোমাদের সাথে আইসিইউ ব্যাচে একদম নতুন উদ্যমে পড়াশোনার ডিপ ম্যারাথনে ডিপ ডাউন করে আমরা ঢুকে যাব। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাইয়া। হ্যাঁ, চলে যেতে ইচ্ছা করে না রে, চলে যেতে ইচ্ছা করে না। তোমাদের ইসলামের ইতিহাস, এইচএসসি পরীক্ষা নিয়ে ক্লাস সবগুলোই হবে, চলে যেতে ইচ্ছা করে না। এই যে হাত মুষ্টিবদ্ধ বসায়, তোমাদের সাথে পারলে সারাদিন গল্প করা যায়, কিন্তু নিজেও তো স্টুডেন্ট। আর বলতেছি তো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চিল নাই ভাই, চিল নাই। আসো, আমরা সত্য কথা বলতে পছন্দ করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসো, ডিপার্টমেন্টের প্যারা, প্রেজেন্টেশন, কালকে একদিনে 2টা প্রেজেন্টেশন,
প্রেজেন্টেশন বানাইতে যায়, তোমাদের ক্লাস নিতে যায়, বিগত দিনের বৃহস্পতিবারের কথা বলতেছি, রাতে ঘুম, আমার প্রেজেন্টেশন বানাচ্ছি একদিকে 2টা ল্যাপটপ, বুঝছো, একদিকে একটা ল্যাপটপে ভার্সিটির প্রেজেন্টেশনের লোড দিয়ে রাখছে, তারপরে আবার এইচএসসি আর সেকেন্ড টাইমের ব্যাচের ক্লাসের ফাইল রেডি করতে হবে, রাতের বেলা তো সময় পাবো না, এই পাশে একবার এইদিকে একবার এইদিকে, এই চলছে জীবন। এই জীবনগুলোতে মজা পাবা, কারণ ভার্সিটিতে আসলে একটা জিনিসের সিওরিটি পাবা, তুমি আগে কোথায় কেমন ছিলা, কি করতা, কেউ দেখতে আসবে না, তুমি নতুনভাবে কি করবা সেটার একটা নতুন রাস্তা দেখবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাইয়া, তোমাদের সাথে দেখা হবে, আরও ডিমোটিভেট করব ক্লাসে আসবা যখন এই যে রবি ঠাকুর নিয়ে প্রথম ফাউন্ডেশন কয়টা ক্লাসে একটু ডলাই মালাই দিব, এক রবি ঠাকুরকে নিয়ে যে 250-300টা প্রশ্ন পড়া লাগবে, তখন বুঝবা ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে কি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1 মার্ক বাদ দিবি, একদম একটা কানের নিচে চটকানা দিয়ে ঘুরে পুরো দুনিয়া দেখায় দেব। সিম্পল সত্যটা মাথায় রাখতে হবে তোদের, যে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় 0.25 মার্ক, তোর পজিশন 100 থেকে 200 আউট করে দিবে। মাসে কতজন পরীক্ষা দেয়, কত লাখ পরীক্ষা দেয়, 2000টা সিটও না। তাহলে এই কঠিন সত্যটা মাথায় এখনো ঢুকে না, আর কবে ঢুকাবা বলো, আর কবে ঢুকাবা? তোমার হাত থেকে অপশন চলে যাওয়ার পর। তো এই সিরিয়াসের মেন্টালিটি নিয়ে যদি আসতে পারো তাহলে তোমাদের জন্য আমরা রেডি। নাহলে আগেই বলছি, ওই টাকা দিয়ে তুমি অন্য কিছু করো ভাইয়া, আমাদের দরকার নাই। আমি তোমাকে জীবনেও বলতেছি না ভর্তি, আমি তোমাকে জীবনেও বলবো না যে তুমি পড়বা না, আমি তোমাকে চান্স পাই দেবো, আরে তোমাকে শর্ট টেকনিক দেখাই দেবো। তোমার মাথা যদি হইতো ঢাবিতে সবাই চান্স পেতো। এই হলো কথা, থাকো, আল্লাহ হাফেজ, আর কথা না বলি, ওকে। 26 নিয়ে সুবর্ণা, 26 তোমাদের জন্য একটাই কথা, আগে বেসিকে বইয়ের সিলেবাস পূরণ করো, কারণ তোমরা অন্যতম বড় বাসটা খেতে যাচ্ছ। তোমাদের সিলেবাস এত বড়, ঢাবির প্রশ্ন প্যাটার্ন কত বড় হবে, এই শর্ট সিলেবাসে যদি এই অবস্থা হয় তোমাদের কি অবস্থা হবে। সো তোমাদের বেসিক ক্লাস অলরেডি এখন থেকে করা শুরু করে দাও। আর 26-এর জন্য যারা আছো, তোমাদের জন্য আমাদের অলরেডি কামব্যাক কোর্স চলতেছে, সেখানে শর্ট সিলেবাসের বাইরে নতুন যে সিলেবাস তোমাদের 26-এর, সেই টপিকগুলো পড়া শুরু করো, ঠিক আছে? ওকে ওকে, তামান্না রেডি, ইনশাল্লাহ আমরা পারবো। তো চলে যাই আজকে, ঠিক আছে? আল্লাহ হাফেজ, সবার সাথে দেখা হবে বিজয়ে, দেখা হবে কবে? আইসিইউ ব্যাচের ক্লাসে। তোমাদের জন্য কল্যাণীর পক্ষ থেকে একটা শুভকামনা দিয়ে দিলাম। থাকো, কল্যাণীকে দেখতে দেখতে সবাই ক্লাসটাতে একটা রিঅ্যাক্ট দিয়ে চলে যাও।